মেজর ডালিম বলছি। অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন। আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা আপনাদের হইবে না। বাংলাদেশ জিন্দাবাদ। 15 আগস্ট 1975 বাঙালির নেতা শেখ মুজিবুর রহমানের বাড়িতে ঢুকে তাকে এবং তার পরিবারের অনেককেই হত্যা করা হয়। শেখ মুজিবের দেহ সারাদিন পড়ে থাকে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে। আশ্চর্য হওয়ার মতো বিষয়টি হচ্ছে তার মৃত্যুতে জনগণের কোনো আওয়াজ নেই, পুরো ঢাকা শান্ত। This is how Dhaka looks today. The same tanks on the streets, soldiers still on guard, and yet it is almost as if nothing had happened. There was no rioting, almost no reaction to Sheikh Mujib's murder because lately he had lost his hold on the country. 1971 সালের 7 মার্চে যার আঙুলের ইশারায় 7 কোটি মানুষ নিজের প্রাণ বাজি রাখতে প্রস্তুত হয়ে গিয়েছিল, তার মৃত্যুতে তারাই মিষ্টির দোকানগুলো খালি করে দিল। শেখ মুজিব কি এতই জনবিচ্ছিন্ন হয়ে গেল? কি হয়েছিল 1972 থেকে 1975 মাঝে, যার কারণে মানুষের মনে মুজিব নায়ক থেকে ভিলেন হয়ে গেল? কি এমন হয়েছিল যে মুক্তিযুদ্ধের সময় মুজিবের সহযোগিতা করা মেজর ডালিমের হাতেই তাকে মরতে হবে? আসুন বলছি। ছোটবেলা থেকেই আমরা যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই পড়েছি, সেখানে 1966, 69, 71-এর মুজিবকে দেখানো হয়েছে যে সত্যিই মুজিবের অনেক বড় ভূমিকা দেশের প্রতি। কিন্তু এরপর সরাসরি দেখানো হয় 1975-এর 15 আগস্ট। কিন্তু এর মাঝের 1972 থেকে 1975 পর্যন্ত শেখ মুজিবের শাসনামল আমাদের দেখানো হয় না। আর এই 4টি বছরই মুজিবের ইতিহাসে চাঞ্চল্যকর টুইস্ট। 1972 সালের 2 জানুয়ারি পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশে পা রাখেন মুজিব। দেশে ফিরেই তাজউদ্দিনের কানে কানে বলে, তাজউদ্দিন, আমি কিন্তু প্রধানমন্ত্রী হব। এরপর 11 জানুয়ারি মুজিবনগর সরকারের অস্থায়ী সংবিধান বাতিল করে 12 জানুয়ারি তাজউদ্দিনকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানিয়েই তাজউদ্দিনকে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে মুজিব প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করে। এরপর মৌলানা ভাসানীর সাথেও সম্পর্কের অবনতি ঘটে মুজিবের। প্রধানমন্ত্রী হওয়ার 22 দিন পর সৈয়দ নজরুল ইসলামকে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে মুজিব তার পছন্দের আবু সাইদ চৌধুরী ও পরে মোহাম্মদুল্লাহকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেয়। এভাবে আস্তে আস্তে যোগ্য এবং দক্ষ ব্যক্তিদের সরিয়ে দিয়ে চাটুকার ও তেলবাজ লোকদের ক্ষমতায় বসায় মুজিব। শেখ মুজিব তার সমালোচনা একদমই সহ্য করতে পারত না, তাই সে তার বিরুদ্ধে কথা বললেই তার সাংসদ পদ বাতিল করার জন্য আইন জারি করে, যার নাম দেয় গণপরিষদ সদস্য পদ বাতিল আদেশ 23/1972। এই আদেশ অনুসারে মাত্র 3 মাসে 46 জন এমপিকে সংসদ থেকে বরখাস্ত করে মুজিব। শুরু হয় তার স্বৈরাচারী শাসন। হ্যাঁ, বাংলাদেশের প্রথম স্বৈরাচারী নেতা ছিলেন মুজিব, যে কিনা গণতন্ত্রের জন্য যুদ্ধের ডাক দিয়েছিলেন। যে গণতন্ত্রের জন্য 9 মাস আমাদের ভাইয়েরা রক্ত দিল, সেই গণতন্ত্রকেই গলা টিপে হত্যা করল তথাকথিত দেশনায়ক মুজিব। 8 ফেব্রুয়ারি 1972 মুক্তিযোদ্ধাদের নিয়ে মুজিব আরও একটি বাহিনী তৈরি করে, যার নাম দেয় রক্ষী বাহিনী, যে বাহিনী মুজিবের তত্ত্বাবধানেই চলত। এ বাহিনী দ্বারাই মুজিব যাকে ইচ্ছা খুন করত, যাকে ইচ্ছা গুম করত, যা সেনাবাহিনীকে মুজিবের বিরুদ্ধে যেতে বাধ্য করে। তখন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ ছিল 2 গ্রুপে বিভক্ত, যার একটি নেতৃত্বে ছিল মুজিবের ভাগিনা শেখ ফজলুল হক মনি আর অপরটি সিরাজুল ইসলাম খান। মুজিব ছিল খুব স্বজনপ্রিয়, যে কারণে সিরাজুল ইসলাম খানকে ইগনোর করে মনির সাথে সম্পর্কের উন্নতি ঘটাতে লাগলো, যা একসময় সিরাজকে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করতে বাধ্য করে। এরপর সিরাজ জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদ প্রতিষ্ঠা করে এবং 1973 সালের বাংলাদেশের প্রথম নির্বাচনে অংশগ্রহণ নেয়। এই নির্বাচনে আওয়ামী লীগ চোখ বন্ধ করে জয়লাভ করত, কিন্তু মুজিবের চাওয়া ছিল অন্য কিছু। মুজিব চেয়েছিল সংসদে বিরোধী দলের কেউ থাকবে না, অর্থাৎ মুজিবের সমালোচনা করার মতো কাউকেই রাখতে চায়নি মুজিব। শুরু হলো ভোট ডাকাতি। যে মুজিব গণতন্ত্রের কথা বলে গেল আজীবন, ক্ষমতার লোভ তাকেও পেয়ে বসল। নির্বাচনে জেতার জন্য জাসদের বিভিন্ন নেতাকর্মীকে গাছের সাথে বেঁধে রাখারও রেকর্ড রয়েছে মুজিবের। শুধু তাই নয়, মুজিবের প্রতিদ্বন্দ্বী জাসদ নেতা আজহার উদ্দিনকে মনোনয়ন জমা দেওয়ার সময় রক্ষী বাহিনীর মাধ্যমে গুম করে ফেলে মুজিব।
তারই আদর্শ ধরে রেখেছিল তার সুযোগ্য কন্যা। রাতে ভোট গণনার সময় যখন দেখতে পেল আওয়ামী লীগের প্রথম সারির নেতাগুলো এক এক করে ফেল করলো, তখন শুরু হলো ভোট চুরি। নিউজ মিডিয়া, রেডিও সব বন্ধ করে দেওয়া হলো। এরপর যখন আবার সব চালু হলো, তখন শুধু জানানো হলো আওয়ামী লীগ 300 সিটের মধ্যে 293টি সিট নিয়ে জয়লাভ করেছে। ওয়াও! এই ছিল মুজিবের গণতন্ত্র। শুরু হলো মুজিবের শাসনামল। 1971-এ যেখানে বাংলাদেশে কোটিপতির সংখ্যা ছিল 1 লাখ, সেখানে 74-এ কোটিপতির সংখ্যা হয়ে দাঁড়ায় 5 লাখ, যার বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মীর। আওয়ামী লীগের এমন বেহিসাব লুটপাটের কারণে 1974 সালে এক ভয়ঙ্কর দুর্ভিক্ষের দেখা দেয়। কিন্তু মুজিব এটিকে আমেরিকার চাল বলে চালিয়ে দেয় আর ঘোষণা দেয় 37,000 মানুষের প্রাণহানির। We have already declared in the parliament that around 27,000 people have died by starvation. তবে সংখ্যাটি 10-12 লাখের মতো। এমন ভয়ানক দুর্ভিক্ষের কারণে রফিক আজাদ তার এক কবিতাতে লেখে, ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র চিবিয়ে খাবো। এই কবিতার কারণে মুজিব রফিক আজাদকে জেলে ভরে দেয়। এরই মাঝে সিরাজুল ইসলাম খান বারবার সম্মেলন করার কারণে রক্ষী বাহিনীর দ্বারা তাকে খুন করা হয়, অর্থাৎ ক্রস ফায়ার করা হয়। এটি বাঙালির ইতিহাসের প্রথম ক্রস ফায়ার। আওয়ামী লীগের এমন লুটপাট আর অনৈতিক কার্যকলাপের জন্য জনগণ বিরুদ্ধে চলে গেলে তখন মুজিব বুঝতে পারল পরবর্তী নির্বাচনে দেশ হাতছাড়া হয়ে যাবে। তখন সিদ্ধান্ত নিল গণতন্ত্রই তুলে দেওয়ার। কোনো প্রকার রাজনৈতিক দলই আর থাকবে না। এক দল, এক পার্টি, এক নেতা বাকশাল তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হলো। One leader, one party, one country. যার পূর্ণ নাম বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। তার হাত থেকে দেশকে বাঁচানোর জন্য মেজর ফারুক, আব্দুর রশিদ, মেজর ডালিম সহ আরও কয়েকজন সেনা সদস্য 15 আগস্ট সপরিবারে হত্যা করে তাকে। আর এভাবেই মুক্তি পায় মুজিবের হাত থেকে বাংলাদেশ। যে মুজিব একসময় বাংলাদেশের জন্য নায়ক হিসেবে গণ্য হতো, সেই মুজিব এখন ভিলেন। তার মৃত্যুতে জনগণ খুশি এবং যেন মুক্তির শ্বাস ফেলতে পারল জনগণ। আর এভাবেই মুজিবের শাসনামলের শেষ। তবে স্বাধীন দেশে আপনি মুজিবের গুণগান করবেন নাকি সমালোচনা করবেন, তার সম্পূর্ণ অধিকার আপনার আছে। কিন্তু ইতিহাস বিকৃত করা কিংবা লুকানোর কোনো অধিকার আপনার নেই। শেখ হাসিনার এই স্বৈরাচারী শাসন তার বাবার কাছেই শেখা। তবে মুক্তিযুদ্ধে তার বাংলাদেশের প্রতি অনেকটা অবদান রয়েছে। তাই তার মতো করেই বলতে ইচ্ছা হলো, তুমি মুজিব হও, শেখ হাসিনা হও, আর যেই হও না কেন, সত্য কখনো দাবায় রাখতে পারবে না।